দর্শক, প্রতি শুক্রবার রাত 10টা মানে খেলার আড্ডা। ফরচুন শু প্রেজেন্স খেলার আড্ডায় সাথে আছি সারা মাহবুব। আজকের আড্ডায় স্টুডিওতে আছেন বিসিবির পরিচালক তানভীর আহমেদ টিটু এবং আম্পায়ার ও সাবেক ক্রিকেটার সাথীরা জাকির জেসি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের খেলার আড্ডায়। বাংলাদেশের একটা খেলা মাত্রই শেষ হলো, কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। জিম্বাবুয়েকে দুর্বল বাকি থাকতে বাংলাদেশ আসলে জয়টা নিশ্চিত করতে পেরেছে। তানভীর আহমেদ টিটু, প্রথমেই আপনার কাছে জানবো, বাংলাদেশের আজকের পারফরমেন্সকে কিভাবে বিশ্লেষণ করবেন? ভেরি পুয়ার পারফরমেন্স। আমরা মাঠে ছিলাম, আমি ইনফ্যাক্ট মাঠ থেকে সরাসরি এখানে এসেছি। সো যেভাবে আমরা শুরু করেছিলাম, সবাই মনে করছিলাম যে আজকে অন্তত লাইক 200 ক্রস করব আমরা। সো উইকেটটাও এরকমই ছিল এবং আমাদের ওপেনিং জুটিটাও মোটামুটি 100 পর্যন্ত করে ওরা করে দিয়ে গেল। তো তারপরে 9 ওভার ছিল, সেই 9 ওভারে আমাদের আসলে সেই এক্সপেক্টেড রানটা যেটা আমরা এক্সপেক্ট করছিলাম সেখানে পৌঁছানোর কথা, বাট আনফর্চুনেটলি 3 জনের বেশি পরে আর কেউই 2 অঙ্কের রানে পৌঁছাতে পারেনি। সো ওই জায়গাটা ধরে খেলার মতো যে ব্যাপারগুলো ছিল সেই জিনিসগুলো তারা ইমপ্লিমেন্ট করতে পারেনি। সো সেই জন্য আসলে এক্সপেক্টেড রান হয়নি এবং আমরা যাই হোক কোনো না জিতে গিয়েছি, সেটা বড় কথা। যেভাবেই হোক জিতে গিয়েছি। বিশ্বকাপের আগে আসলে ব্যাটারদের পারফরমেন্সের কথা যেমনটা বলছিলেন যে শুরুর দিকে টপ অর্ডার 2 ব্যাটার, ওপেনার 2 জন খেলার পরে আসলে কেউই থিতু হতে পারেননি। জিম্বাবুয়ের মতো একটা দলের সাথে ব্যাটাররা আসলে কেমন পরিণত হয়ে বিশ্বকাপে যাচ্ছেন? আজকের ম্যাচের উপরে আসলে শুধু ডিপেন্ড করে না এটা, কারণ আগের যে 3টা ম্যাচ খেলা হয়েছে সেখানে ব্যাটাররা ভালো ব্যাট করেছে। সেখানে হয়তো আমাদের শান্ত রান পায়নি। আমরা সেটি বলছিলাম যে 2-1 প্লেয়ার যারা রান পাচ্ছে না, লিটন রান পাচ্ছে না, শান্ত রান পাচ্ছে না। সো এটা হয়, অন অ্যান্ড অফ প্লেয়ারদের ফর্ম অফ ফর্ম দুটোই থাকে। সো ওইটা আসলে চিন্তার বিষয় না। বাট ব্যাপারটা হচ্ছে যে আজকের যেই ম্যাচটা, যে সিরিজটা যেহেতু জিতে গিয়েছি, আজকে কিছু নতুন মুখ খেলেছে, এখানে কিছু প্লেয়ারদেরকে বিশ্রাম দেওয়া হয়েছে। তো এই সব কিছু মিলিয়ে আজকের খেলার উপরে ভিত্তি করে আসলে ওয়ার্ল্ড কাপের ব্যাপারে কোনো সিদ্ধান্ত বা কোনো কিছু বলাটাই বা মনে করাটাই ঠিক হবে না। যেমনটা বলছিলেন, মিরপুর থেকে আপনি মাত্রই এসেছেন। মিরপুরে আমাদের সহকর্মী শাহান পাপনও আছেন, সেখানে আমি নিশ্চয়ই তিনি সমর্থকদের মাঝেই আছেন। সমর্থকদেরও কিছু প্রতিক্রিয়া প্রত্যাশা, যেহেতু আমরা ক্রিকেট প্রেমী জাতি। সাথীরা জেসি, আপনার কাছে আমরা মিরপুর থেকে এসে তারপর আপনার কথা শুনবো। চলে যাব মিরপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী শাহান পাপন, যুক্ত হব তার সাথে। পাপন, বাংলাদেশের পারফরমেন্স নিয়ে আমরা শুনছিলাম ম্যাচ শুরুর আগে দর্শকদের প্রতিক্রিয়া। আপনি জানাচ্ছিলেন যে অনেক বেশি প্রত্যাশা নিয়ে তারা মাঠে এসেছিল। দিন শেষে শুরুটাও ভালো হয়েছে, কিন্তু দিন শেষে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে সমর্থকদের প্রতিক্রিয়া কেমন ছিল? ওই যে যেটা কিছুক্ষণ আগে তানভীর আহমেদ টিটু বলছিলেন যে 52, 41 and 12, অর্থাৎ 3টা স্কোর যেটা আসলে চোখে পড়ার মতো ছিল, এবং তৃতীয়টা আসলে চোখে পড়ার মতো না। তাওহিদ হৃদয় 12 রান করে আউট হয়েছেন, সেটাও আসলে চোখে পড়ার মতো না। প্রথম যে পার্টনারশিপটা ছিল সেটা নিয়েই আসলে প্রত্যাশা বেড়েছিল দর্শকদের মাঝেও। আমরা কিছুক্ষণ আগে আমি যখন আমাদের ফেসবুক পেজে লাইভ দিচ্ছিলাম তখন দর্শকরা তাদের প্রতিক্রিয়াটা জানাচ্ছিলেন এইভাবে, যেভাবে শুরু হয়েছিল বাংলাদেশের আজকে অন্তত মনে হচ্ছিল 66 বলে 100 রান করার পর বাকি 9 ওভারে অন্তত 54 বলে আরো 100টা রান তারা প্রত্যাশা করছিলেন। সেখান থেকে হয়তো আরো 20-30 রানটা কম হলেও কিন্তু আশ্চর্য হওয়ার কিছু ছিল না। 70-80 তো প্রত্যাশিত ছিলই, সেখান থেকে 143 রানে গুটিয়ে যাওয়া সেটা আসলে দৃষ্টিকটু লেগেছে। আমাদের মনে হয় যেটা এই খেলা দেখে, বাংলাদেশের খেলা দেখে যেটা মনে হয়, আমরা ক্যালকুলেটিভ ক্রিকেটটা খুব কমই খেলে থাকি এবং ক্যালকুলেটিভ ক্রিকেট আসলে হয় কিনা সেটা নিয়েই আসলে প্রশ্ন দেখা দিয়েছে। আপনি দেখেন, যেটা বলছিলাম যে 66 বলে 100 রান হলো, হবার পরে সবাই যেন আত্মতুষ্টিতে ভুগলো। এক প্রান্ত থেকে যখন উইকেট পড়ে যাচ্ছে তখন কাউকেই দেখা যায়নি যে ধরে খেলার মতো। টি-20তে আসলে ধরে খেলার কিছুই নাই। তারপরেও যখন আপনি এক প্রান্ত থেকে উইকেট ঝরতে দেখবেন তখন তো আপনাকে শিট অ্যাঙ্করের ভূমিকাটা পালন করতে হবে। সেখানেই বোধহয় আসলে বাংলাদেশের ব্যাটসম্যানরা এখনো ক্যালকুলেটিভ ক্রিকেট থেকে অনেকটাই পিছিয়ে। কিন্তু পক্ষান্তরে যেটা আমরা দেখতে পেলাম যে বাংলাদেশের বোলাররা আজকেও মান বাঁচিয়েছে, এবং যে রানটা করেছিল বাংলাদেশ সেখানে আসলে হেসে গেলে জেতার কথা ছিল বাংলাদেশের যে বোলিং, কিন্তু পুঁজিটা আসলে নিতান্তই কম হবার জন্য আসলে শেষ ওভার পর্যন্ত খেলতে হয়েছে। আজকের খেলা থেকে আসলে আপনি কতটা সন্তুষ্ট? আমি বাংলাদেশের বোলিং দেখে খুব ভালো সন্তুষ্ট, কিন্তু বাংলাদেশের ব্যাটিংটা আমার চয়েস হয় না। কারণ বাংলাদেশ ব্যাটিং গত সবগুলো টি-20তে একেবারে খারাপ করছে ব্যাটিং লাইন আপ। বাংলাদেশের ব্যাটিংটা মনে করেন বর্তমান বিশ্বে, ক্রিকেট বিশ্বে রান 170 আসে কিন্তু এভারেজ টি-20তে, কিন্তু বর্তমানে বাংলাদেশে গত 5 ম্যাচের ভিতরে মনে হয় আপনার 4 ম্যাচের ভিতরে
আপনার 40-50-এর উপরে যাইতে পারে না ভালো করে। তো এখন বাংলাদেশের জিম্বাবুর সাথে যেহেতু খেলতেছে, তো এখন বাংলাদেশের টার্গেট রাখতে হবে যে আমি 70-80 রান প্লাস করবো। আর এক্স্যাক্টলি যেটা বলছিলেন তিনি যে বাংলাদেশের ব্যাটিং নিয়ে আসলে কেউ সন্তুষ্ট হতে পারছে না। এর আগে আপনার 3টা যে ম্যাচ হয়েছে চিটাগাঙ্গে, সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা ম্যাচে বাংলাদেশ আগে ব্যাট করে 160 রান করতে পেরেছিল, বাকি ম্যাচগুলোতে জিম্বাবুয়ে ব্যাট করেছে, সেখানে আমরা যেটা দেখতে পেয়েছি যে 140 মানে ওভার করতে গিয়ে 140 টার্গেট মিট করতে গিয়ে বাংলাদেশকে 4 উইকেট হারাতে হয়েছে, আরো একটা ম্যাচে 2 উইকেট হারিয়ে জয়লাভ করতে হয়েছে। আসলে জয়ের যে টার্গেটটা বাংলাদেশের জন্য জিম্বাবুয়ে সেট করে দেয়, সেটা মিট করতে যেন বাংলাদেশের গলদঘর্ম হতে হয়। আমরা বরাবরই কিন্তু এটা দেখে আসছি। আজকে মিরপুরে যেটা দেখলাম সেটা হচ্ছে যে শেষ ওভার পর্যন্ত খেলতে হলো, অর্থাৎ জিম্বাবুয়েকে শেষ ওভার পর্যন্ত বাংলাদেশকে বল করতে হলো এবং শেষ 3 বলে 6 রানের দরকার ছিল। যে কোনো সময় যে কোনো কিছু একটা ঘটে যেতে পারতো। সাকিব আল হাসান বল করেছিলেন, তিনিও কিন্তু একটা ছক্কা খেয়েছেন, অর্থাৎ একেবারে টাইটাই অবস্থায় চলে গিয়েছিল, সেখান থেকে ম্যাচটা আসলে তুলে নিয়েছে বাংলাদেশ। সেটাই এই মুহূর্তে হয়তো দর্শকের জন্য হচ্ছে বড় সান্ত্বনা, কেননা আজকে কিন্তু জ্যাম প্যাক গ্যালারি ছিল, অর্থাৎ শহীদ জুয়েল স্ট্যান্ড যেটা, সেখানে চেয়ার বসানো হয়নি, যার জন্য সেখানে দর্শক বসতে দেওয়া হয়নি। বাকি স্টেডিয়ামের একটা সিটও কিন্তু খালি ছিল না। শুক্রবারের ম্যাচ বলে কথা এবং অনেকদিন পর মিরপুরে খেলা হচ্ছে, সেটাই বোধহয় আসলে সবচেয়ে বড় প্রত্যাশিত ছিল। এখন একটা বিষয় নিয়ে হয়তো কথা বলা যায় যে বাংলাদেশের বোলিং এই মুহূর্তে যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট হবার মতো, তবে ব্যাটিং নিয়ে আরো বেশি চিন্তা করতে হবে এবং যারা ব্যাটিং লাইনে আছেন বা থাকবেন বিশ্বকাপে যারা খেলবেন, তাদেরকে কিন্তু আসলে ওই ক্যালকুলেটিভ ক্রিকেটটার দিকে একটু মনোযোগী হতে হবে। সারা পাপন, ধন্যবাদ আপনাকে মিরপুর থেকে সর্বশেষ তথ্য দিয়ে আমার সাথে যুক্ত হওয়ার জন্য। সাথীরা জাকির জেসি, আপনার কাছে আসবো। বাংলাদেশের খেলায় বাংলাদেশের পারফরমেন্সে বারবারই উঠে আসছে ব্যাটিং ব্যর্থতার কথা। টিটু ভাইও যেটা বলছিলেন, বাংলাদেশের ব্যাটিং এখন যে অবস্থায় আছে, আমরা দেখছি টপ অর্ডারের পারফরমেন্স হলে মিডল অর্ডারে খেলতে পারছেন না, আবার মিডল অর্ডারে রান আসলে টপ অর্ডারে রান আসছে না। এমন অবস্থায় বাংলাদেশ টি-20 একটা ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে, সেক্ষেত্রে কেমন দেখছেন বাংলাদেশের বিশ্বকাপটা কেমন হতে পারে? দেখেন, ব্যাটিং নিয়ে তো সবাই কথা বললো, আমার কাছে আজকে যেটা ভালো লাগেনি সেটা বাংলাদেশের ফিল্ডিং। আমরা এইটুকু সময়ে 2টো ক্যাচ ছেড়েছি, কিছু বাউন্ডারি ইজি হয়ে গেছে, কিছু মানে হ্যাঁ বাউন্ডারিগুলো আমরা দেখেছি, হ্যাঁ বাউন্ডারিগুলো আমরা দেখেছি যেখানে বাউন্ডারি হওয়ার মতো না সেখানে বাউন্ডারি হয়েছে, কিছু সিলি ফিল্ডিং হয়েছে যেগুলো দেখতে আসলে ভালো লাগেনি। আপনি কিছুদিন পর ওয়ার্ল্ড কাপ খেলতে যাবেন এবং আপনার দলের ফিল্ডিং এর অবস্থা যদি এরকম হয়, সেটা নিশ্চয়ই সেটা নিয়ে চিন্তা করার বিষয়, কারণ ব্যাটাররা সুযোগ দিয়েছিল, ব্যাটারদের ওই সুযোগগুলো যদি কাজে লাগাতে পারতো, ওই ক্যাচগুলো ধরতে পারলে কিন্তু ম্যাচটা এত কাছাকাছি আসতো না, শেষ ওভার পর্যন্ত একদম চিন্তা করতে হতো না। সো এটা আমার মনে হয় একটা চিন্তার ব্যাপার। বোলাররা ভালো বল করছে, ডেফিনেটলি বলবো যে বোলাররা ভালো বল করছে, সেই হিসেবে আমি আসলে বোলারদের বোলিং দেখে খুব ইমপ্রেস, বিশেষ করে মুস্তাফিজের কামব্যাক করাটা, সাকিবের এত দারুণ বোলিং করাটা। শুরুতে তাসকিন মানে প্রথম 2 ওভারেই 6 রান দিয়ে 2টো উইকেট তুলে নিয়েছেন। ডেফিনেটলি বোলার তানভীরও নতুন হিসেবে খুব ভালো করছেন, ডেফিনেটলি বোলাররা খুবই ভালো করছেন, বাট ব্যাটিং এবং ফিল্ডিংয়ের জায়গাটা বাংলাদেশকে একটু চিন্তা করতে হবে। বাট ব্যাটিংয়েও আমি যদি মানে নেগেটিভ তো সবাই বলছে, কিছু পজিটিভ দিক যে নেই সেটা নেই, সেটা হচ্ছে যে ধরেন ওপেনিং পার্টনারশিপটা নিয়ে অনেক দিন ধরে বাংলাদেশ টিম আসলে ভুগছিল, সেখানে আজকে যদি বলি একটু স্বস্তি। ডেফিনেটলি পাওয়ার প্লেটা দারুণ খেলেছে, পাওয়ার প্লে পর্যন্ত যখন তামিম খেলছিলেন এবং সৌম্য খেলছিলেন, আমার কাছে খুব ভালো লাগছিল যে অনেক দিন পর এত সুন্দর একটা পাওয়ার প্লে খেলছে এবং ওপেনাররা পার্টনারশিপ করেছে, সেটা সবথেকে বড় কথা। এবং বহু দিন পরে আপনি দেখবেন যে ওপেনিং পার্টনারশিপ যেই রানটা করেছে সেটার জন্য বাংলাদেশ টিম জিতলো। এবং পরবর্তী যদি আমি বলি যে তাওহিদ হৃদয় একটা দারুণ ফর্মে আছে, এর আগে মাহমুদুল্লাহ ভাই যে ম্যাচ খেলেছে সেখানে দারুণ করেছে, সবাই মিলে। তামিম তো এখন পর্যন্ত হচ্ছে এই 4টা ম্যাচের মধ্যে হাইয়েস্ট রান গেটারে আছে, যেটা খুবই দরকার ছিল, কারণ আপনার দলের শুরুটা যদি ঠিক করতে না পারেন তাহলে আসলে সেটা চিন্তার বিষয়। হ্যাঁ, এবং সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে চিন্তা একটু হলেও দূর হবে, কারণ আপনি পরবর্তী যদি দেখেন যে সাকিব আছে, শান্ত টুডে অ্যান্ড টুমরো কামব্যাক করবে, ডেফিনেটলি ফর্মে আসবে। সাকিব আছে, মাহমুদুল্লাহ ভাই যদি খেলে, সেখানে জাকির আলী নতুন সংযোজন, দারুণ ব্যাটিং করেন, রিশাদ দারুণ ব্যাটিং করেন। ব্যাটিং অর্ডারটা কিন্তু বেশ লম্বা আমাদের হয়েছে। ওপেনিং নিয়ে সবসময় চিন্তা থাকতো, ওপেনাররা ভালো করাতে মনে হয় একটু চিন্তার ভাঁজটা কমে যাবে সেই হিসেবে। আমরা তাই আশা করব। তানভীর আহমেদ টিটু, একটা জায়গা থেকে আমি দর্শক হিসেবে হয়তো বা আমি জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশে দেখা যায় যে একটা জায়গায় থিত হওয়ার পরে ব্যাটসম্যানরা সেট হয়ে যাওয়ার পরে সেটা শেষ করার যে প্রবণতাটা, সেটা এখনো তৈরি হচ্ছে না, মানে এটা আসলে কেন হচ্ছে?
আসলে ওই কথাটা সত্যি, আমরা আসলে এটা মনে করি, এটা নিয়ে কথা বলি যে আমাদের যেই মাইন্ডসেটটা, সেই মাইন্ডসেটটা আমাদের আসলে হয় কি যে আমরা 3টা ফরম্যাটেই ক্রিকেট খেলছি এবং 3টা ফরম্যাটেই মোরলেস লাইক এই প্লেয়ারগুলোই কিন্তু খেলছে। সো এটাতে অন্যান্য দেশের সাথে আমাদের দেশের যে ডিফারেন্সটা হয় যে তাদের যে প্লেয়ারদের সংখ্যা এবং তাদের ওই ধরনের প্লেয়ারের সংখ্যা যারা ন্যাশনাল টিমে খেলতে পারে সেই তালিকাটা অনেক বড়। সো সেখানে তারা তাদের টেস্টের জন্য, ওডিআইয়ের জন্য এবং টি20-র জন্য তারা কিন্তু আলাদা কিছু প্লেয়ারকে ওইভাবেই তারা সে প্রশিক্ষণ দিয়ে থাকে সারা বছর, তারা ওইটাতেই মনোনিবেশ করে। বাট আমাদের এখানে যেটা হয় যে আমাদের সবগুলো প্লেয়ারই, অলমোস্ট সবগুলো প্লেয়ারই সবগুলো ফরম্যাট তাদের খেলতে হয়। সো এই জায়গাটাতে এত বেশি ম্যাচ তাদের খেলা হয় যে তারা কোনো পার্টিকুলারলি, এখন ক্রিকেট যেটা হয়ে গেছে এত বেশি প্রফেশনালিজমের সাথে ক্রিকেট খেলা হয়, এত বেশি ছক কষে ক্রিকেট খেলা হয়। আমরা যখন, আমার মনে আছে যে যখন আমি জীবনের প্রথম দেখেছি যে বাউন্ডারি লাইন থেকে ক্যাচ ধরে সেটা উপরে দিয়ে বাইরে যে আবার ফেরত এসে ক্যাচ ধরা, তখন মনে করেছি যে ওয়াও, মানে কি দেখলাম এটা। এখন কিন্তু আপনি অলমোস্ট এভরি অল্টারনেটিভ ডেতে এই ধরনের একটা ফিল্ডিং বা কিছু আইপিএল হলেই কিন্তু দেখতে পারি আমরা। সো অনেক কিছু অনেক বেশি সহজ হয়ে গেছে, আসলে নতুন নতুন জিনিসগুলো তৈরি হয়ে গেছে। আমাদের প্লেয়ারদের সেই সুযোগগুলো হয় নাই এখনো পর্যন্ত সেই জিনিসগুলো করার। এটা একটা কারণ আমার মনে হয়। আর আরেকটা কারণ হচ্ছে যে ধরেন আমাদের এখানে আমরা যদি ওই ফরম্যাটে, আমাদের এখানে যেটা নিয়ে কথা হচ্ছিল যে টি20 ফরম্যাটের কথা যদি বলি, আমাদের এখানে বিপিএল ছাড়া আর টি20-র কোনো টুর্নামেন্ট নাই। সো টি20 টুর্নামেন্ট, এটা আমাদের বোর্ড সভাপতিও বলেছে যেটা হলে ভালো হয় আরেকটা যদি করতে পারি। তো এরকম যদি আরও কিছু বাড়ে টুর্নামেন্টের সংখ্যা, তাহলে প্লেয়াররা আরও বেশি ফ্যামিলিয়ার হবে এই ধরনের খেলার সাথে। নাহলে হয় কি যে বিপিএলে একটা টুর্নামেন্ট শেষ করে তারপর যদি আমরা টি20-র জন্য শুধুমাত্র সিরিজ খেলতে থাকি বা টুর্নামেন্টে পার্টিসিপেট করি, এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ, তখন কিন্তু সেই জায়গায় আমাদের সেই অভিজ্ঞতার ঘাটতিটা থেকে যায়। কারণ আমরা ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের দেশের খুব বেশি প্লেয়ার যাওয়ার কিন্তু সুযোগ নাই সেখানে। সাকিব যাচ্ছিল অথবা মুস্তাফিজ এখন যাচ্ছে, ওই লেভেলে কিন্তু টি20টা আর কারোরই খুব বেশি খেলা হয় না। তৌহিদ হৃদয় খেলেছে শ্রীলঙ্কাতে। সো এইখানে আসলে যত বেশি তারা ম্যাচ খেলতে পারবে, তাদের অভিজ্ঞতাগুলো তারা আসলে কাজে লাগানোর সুযোগটা তখন আরো বেশি পাবে। টিটু, আপনি যেটা বলছিলেন যে ফাস্ট ক্রিকেট, এখন যে টার্মটা ইউজ হয় যে ফাস্ট ক্রিকেটের সাথে সব দলই নিজেদেরকে প্রস্তুত করে নিচ্ছে, এবং এখনের যে টি20 খেলাটা আইপিএল আমরা দেখছি রানের খেলাটা বেশি হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি লিগ বাইরের দেশে খেলতে যাওয়ার যে কম সুযোগ, সেটা নিয়ে অনেক বেশি কথা হচ্ছে এবং সেটা দীর্ঘদিন ধরেই কথা হচ্ছে। আমরা কেন এই জায়গাটাতে কাজ করতে পারছি না, কিংবা আমাদের খেলোয়াড়দেরকে আরেকটু বেশি বাইরে খেলতে যাওয়ার সুযোগ তৈরি করে দিতে পারছি না? বাইরে খেলতে যাওয়ার সুযোগ আসলে আমাদের তৈরি করে দেওয়ার কিছু না, সেটা প্লেয়ারদের নিজেদের তৈরি করে নিতে হবে তাদের পারফরমেন্সের থেকে। কারণ আমরা যতই সুযোগ করে দিই না কেন, প্লেয়াররা যদি তারা পারফর্ম করতে না পারে তাহলে কিন্তু অন্য কোনো দেশের কোনো টিম তাদেরকে চুজ করবে না সেখান থেকে। সো আমরা কতটুকু ফ্যাসিলিটেট তাদের করছি, সেখানে কোনো ঘাটতি আছে কিনা সেটা নিয়ে কোয়েশ্চেন থাকতে পারে। সো এই কোয়েশ্চেনটা আমার মনে হয় নাই, কারণ আমাদের ক্রিকেট বোর্ড থেকে যতটুকু ফ্যাসিলিটিস প্লেয়ারদেরকে তাদের সুবিধার জন্য যতটুকু ফ্যাসিলিটেট করার কথা, সেটার কোনো দিকে কিন্তু কোনো কমতি কিন্তু রাখছে না। বাট যেটি হচ্ছে যে একটা, আমি নিজে যেহেতু জেলার ক্রিকেটের সাথেও সম্পৃক্ত, আমি দেখেছি যে ক্রিকেটে যদি গ্যাপ হয়, সেই গ্যাপটা ফিল আপ করতে বেশ কয়েক বছর সময় লেগে যায়। আপনার যদি 1 বছরের একটা গ্যাপ হয়, সেটা ফিল আপ করতে 4-5 বছর লেগে যায়। সো আমাদের কোভিডের সময় একটা অনেক বড় ধাক্কা আমরা পেয়েছি। সো ওই সময়টাতে আমাদের অনেকগুলো খেলাই হয়নি। অনেক, যেমন যদি আমরা বাচ্চাদের কথা বলি, যেই বাচ্চারা স্কুলে ছিল, তার যারা কলেজে উঠেছে, মানে স্কুল শেষ করে যারা কলেজে উঠেছে, তাদের কলেজ করার কোনো সুযোগ হয় না, সরাসরি তারা ইউনিভার্সিটিতে চলে গিয়েছে। সো কলেজ লাইফটা তারা মিস করেছে। সো এইরকম প্লেয়ারদের ক্ষেত্রেও কিন্তু অনেক রকমের গ্যাপগুলো সেই সময়ের জন্য হয়েছে। সো এই জিনিসটা আমার মনে হয় যে এখন আমাদের যে পাইপলাইন আমরা বলি, সেই পাইপলাইনে আমাদের যেই নতুন প্রজন্মের যে প্লেয়ারগুলো আসছে, সেইখানে আপনি প্রচুর এই ধরনের প্লেয়ার আমরা কিন্তু এখন আসলে লোকেট করছি তাদেরকে সেখান থেকে বাছাই করে এইচপি বলেন, তারপরে এইচপির পর আন্ডার-19 থেকে তারপর ন্যাশনাল টিম পর্যন্ত যে জার্নিটা, সেই জায়গায় তাদেরকে মনিটর করা হচ্ছে। সো একটা সময় আসবে যখন সেই সময়টাতে আমাদের হয়তো প্লেয়ারের সংখ্যাটা বাড়বে। যখন সংখ্যাটা বাড়বে তখন তাদের নিজেদের মধ্যে কম্পিটিশনের সেই আকাঙ্ক্ষাটাও আরও বাড়বে।
সো এটা হচ্ছে আপনার নিজের ক্ষুধা যতটুকু থাকবে আপনি ততটুকুই খাওয়ার ব্যাপারে এবং সেই ততটুকুই সাথে করবেন। এখন যে প্রেসারটা পড়ছে যারা খেলছেন প্লেয়াররা 3 ফরম্যাটেই সেটাও খেলছেন কমে হয়তো যাবে, বা সেটাও সেটাও কমে কমে যাবে। একটা বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে। ফরচুন শুজ প্রেজেন্টস খেলার আড্ডা একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর। স্বাগত আরেকবার ফরচুন শু নিবেদিত খেলার আড্ডায়। আজকে আড্ডায় আমাদের সাথে আছেন বিসিবির পরিচালক তানভীর আহমেদ টিটু এবং আম্পায়ার ও সাবেক ক্রিকেটার সাথীরা জাকির জেসি। আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি, যেখানে আমরা কথা বলছিলাম বাংলাদেশের পারফরমেন্স নিয়ে, পাইপলাইন নিয়ে। তবে একটা বিষয় যেটা নিয়ে অনেক বেশি কথা হচ্ছে এবং আমরা চিন্তিতও আছি, লিটন দাসের ফর্ম নিয়ে। দীর্ঘদিন ধরেই উনি চেষ্টা করছেন এবং ওনার চেষ্টাটা কিন্তু বোঝা যাচ্ছে, বা সেটা শর্ট সিলেকশনে হোক কিংবা হচ্ছে তার খেলায় হোক। লিটন দাসের পারফরমেন্সটা আসলে বাংলাদেশের জন্য যতটা জরুরি, তার অফ ফর্মে থাকাটাও কিন্তু বাংলাদেশের জন্য ততটাই দুশ্চিন্তার একটা বিষয়। কি মনে করছেন সাথীরা জাকির জেসি? দেখেন, আমরা আপনারা যতই টেনশনে থাকি না কেন, তার থেকে বেশি টেনশনে লিটন আছে। অবশ্যই, রাতে ঘুম অবশ্যই। হয় না এই ধরনের অফ ফর্মে অবশ্যই। থাকলে, জানি আমরা যারা ক্রিকেট খেলি। সো ডেফিনেটলি প্রত্যেকটা প্লেয়ারের চেষ্টা থাকে ফর্মে ফিরে আসার, লিটনও সেটা ট্রাই করছে। বাট এটা একটা লম্বা সময়ে আমরা প্রথমবার দেখেছি যে লিটন একেবারেই অফ ফর্মে আছে। আমরা যদি এর আগের টি20 ওয়ার্ল্ড কাপটার কথা বলি, সেই ওখান থেকে আসার পরে তো মানে একটা নিউজ হয়ে গেল যে পার্মানেন্টলি বাদ পড়ে যাচ্ছে। বাদও পড়ে গিয়েছিলেন, বাট সেখান থেকে আবার কি দারুণ কামব্যাক করেছেন লিটন। সেখান থেকে আবার বাংলাদেশে খুব ভালো একটা বছর কাটিয়েছে। আবার একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে লিটন কুমার দাস, টিম থেকে বাদ পড়ে গেছেন, আবার হয়তোবা ঢুকেছেন। সো প্লেয়ার্সদের এরকম আপস অ্যান্ড ডাউন থাকবে, সেখান থেকে তাদের বেরিয়ে আসতে হবে। এবং সবথেকে বড় কথা, মানে দ্য ওয়ে হি গট আউট, আমরা দেখেছি যে মানে যখন কেউ অফ ফর্মে থাকে অনেকের অনেক ধরনের কামব্যাক করার সুযোগ থাকে। কেউ হয়তো বা একটু বেসিক শট খেলতে চান, কেউ আবার হয়তো বা একটু ভাবেন যে না, একটু ইম্প্রোভাইজ করে খেলি, যদি কামব্যাক করা যায়, কনফিডেন্স লেভেলটা বাড়ানো যায়। এক একজনের এক এক ধরনের ওয়ে থাকে। লিটন হয়তো বা ইম্প্রোভাইজ শটগুলো ট্রাই করছে যে যদি কোনোভাবে একটু কনফিডেন্স লেভেলটা বাড়ানো যায়। ব্যাটিং কিন্তু আমার কাছে মনে হয় ইটস অল অ্যাবাউট কনফিডেন্স, অ্যান্ড ওই সময়টা আপনার চিন্তাভাবনা কি, বল সিলেকশনটা, এছাড়া আর কিছু না। বেসিক্যালি আপনি দেখবেন যে সবাই ভালো ব্যাটার যারা ন্যাশনাল টিমে খেলছে, কিন্তু আপনার কনফিডেন্স লেভেল যখন হাই থাকবে, যখন আপনি ফর্মে থাকবেন, তখন কিন্তু ব্যাক টু ব্যাক সবগুলো ম্যাচে রান করবেন। এবং যখন আপনি ফর্মে থাকবেন না, মানে আপনার কনফিডেন্স লেভেলটা লো হয়ে গেছে, আপনি বল সিলেকশন ঠিক করতে পারছেন না, আপনি বুঝে উঠতে পারছেন না কীভাবে এই জায়গাটায় ব্যাক করবেন, সেটা একটা খারাপ সময় যায়। লিটন এমন একজন ব্যাটার, টেকনিক্যালি খুবই সাউন্ড, এবং তিনি ভালো করলে তো বাংলাদেশের জন্য খুবই ভালো। কারণ আপনার কম্বিনেশনটাও যদি দেখেন যে রাইটি লেফটি একটা কম্বিনেশনেরও কিন্তু দরকার আছে, সেই জায়গায় লিটনের কামব্যাক করাটা আমার মনে হয় যে খুবই দরকার, ভেরি ইম্পর্টেন্ট। তবে আজকে যেটা ভালোর দিকটা ছিল, সৌম্য সরকার ব্যাটে রান পেয়েছেন। শুরুতে কিছুটা সেট হতে একটু সময় নিয়েছেন, 5-6 বল, তারপরে কিন্তু ভালো একটা রান পেয়েছেন। তানজিদ তামিম ভালো করছেন। লিটন দলে না যদি অফ ফর্মে থাকেন, তাহলে কি বিশ্বকাপে সৌম্য আর তানজিদ তামিমকে নিয়ে চিন্তা করবে কিনা বোর্ড ম্যানেজমেন্ট? এটার উত্তরটা একমাত্র আমাদের সিলেক্টররাই দিবে, এবং ক্রিকেট অপারেশনসের দায়িত্বে যারা আছেন, সিলেক্টর যারা আছেন, তারাই আসলে এটা সাজাবে। এটা আসলে আমাদের এইখান থেকে আসলে মন্তব্য করার কিছু নেই, আমার জায়গা থেকে আমার মন্তব্য করার কিছু নেই। কারণ আমি একটা কথাই সহজভাবে জানি, ন্যাশনাল টিম হচ্ছে ডেলিভারির জায়গা। আমার এখানে এসে শেখার কিছু নাই। আপনি সব কিছু শিখেছেন দেখেই আপনি ন্যাশনাল টিমে এসছেন, সেটা ডেলিভারি দিচ্ছেন দেখে আপনি এখানে এসছেন। যদি লম্বা সময় কেউ ডেলিভারি এখানে দিতে না পারে, একটা সার্টেন টাইম পর্যন্ত অবশ্যই তাকে আমাদের সাপোর্ট দিতে হবে, সবাইকে আমাদের সাপোর্ট দিতে হয়। যে কোনো প্লেয়ারেরই সাপোর্টের প্রয়োজন আছে। ফর্ম অফ ফর্ম এটা প্লেয়ারের একটা জীবনের একটা অংশ। যখন তারা ফর্মে থাকবে না, তখন তাদেরকে সাপোর্টটা বেশি দিতে হয়। সো আমরা সেই বেশিটুকু দিয়ে যাচ্ছি এখনও, এবং আমরা বিশ্বাস করি যে লিটন কুমার দাস, তার যেই ক্যালিবার আছে ব্যাটিংয়ের, এটা আবার সে আগের জায়গায় হয়তো নিশ্চয়ই সে ফিরে আসবে, হয়তো না, অবশ্যই সে ফিরে আসবে। সময়ের ব্যাপার মনে হচ্ছে এটা। এবং শান্তর কথাও যেটি বলছি যে শান্তও রান পাচ্ছে না, সেটা নিয়েও দুশ্চিন্তা করার মতো এখনও পর্যন্ত সেরকম কোনো সুযোগ বা সময় আসে বলে মনে হয়নি আমার। জাস্ট জেসি যেটা বললো যে ইটস অল অ্যাবাউট কনফিডেন্স। যখন আপনি রান করবেন না, অটোমেটিক্যালি আপনার মনের ভেতরে কিছু টেনশন কাজ যখন করবে, তখন অটোমেটিক্যালি আপনার সেটা খেলার মধ্যে ছাপ পড়বেই। সো আমি নিজে যখন খেলি, বা এখনও তো মাঝে মধ্যে খেলি, রিক্রিয়েশনাল খেলাগুলো খেলি, যেদিন একটা ভালো খবর পেয়ে খেলার মাঠে নামি, ওই দিন দেখি রান হয়ে গেছে। সো মনটা যত ভালো থাকে, খেলার মধ্যে সেটাকে কিন্তু আপনি তত বেশি কাজে লাগাতে পারেন। সো আমার মনে হয় ওদের যে কনফিডেন্সের ঘাটতিটুকু এখন মনে হচ্ছে, সেটা খুব দ্রুতই কেটে যাবে, ওরা আবার রানে চলে আসবে।
আর শুধু লিটন কেন, যেই কোনো আমাদের যত প্লেয়ার আছে বাংলাদেশ টিমে প্রত্যেকের ফর্মে থাকাটা আমাদের জন্য জরুরি। কারণ তাদের যে ক্যালিবার আছে, তারা যদি তাদের সামর্থ্যের সবটুকু দিয়ে যেই কোনো আমরা বায়োলেটারাল সিরিজ খেলি, আমরা টুর্নামেন্ট খেলি বা ওয়ার্ল্ড কাপের মতো টুর্নামেন্ট খেলি, ওরা যদি ওদের সামর্থ্যের সবটুকু দিয়ে যদি ওরা খেলতে পারে, তাহলে আমরা যেটা চাই আমাদের টিম, হার জিত তো থাকবেই, একটা টিম জিতবে একটা টিম হারবে। সো ভালো খেলেও যদি হারে, তখন কিন্তু দর্শক হিসাবে আমাদের সবার, মানে বাংলাদেশের যে দর্শক সবাই আছে, তাদের সবার যে একটা আকাঙ্ক্ষা বা ইচ্ছা বাংলাদেশকে একটা পর্যায়ে যেতে দেখার, সেটা যদি কোনো কারণে আমরা ওই জায়গায় পৌঁছাতেও না পারি, তাহলেও আফসোসটা থাকবে না যে আমরা চেষ্টা করেছি, কিন্তু চেষ্টা করেও শেষ পর্যন্ত ভাগ্যের কারণে আমরা হয়তো সেই জায়গায় যেতে পারিনি। সো এটাই আমরা চাই যে খেলার হারার আগে যেন আমরা হেরে না যাই, ফাইট করার যে মনোবল আমাদের আছে সেটা যেন আমরা একদম শেষ সময় পর্যন্ত কাজে লাগাতে পারি। আমরাও তাই আশা করব। তারপরও আরও কিছু ভালো দিক আমরা দেখতে পাচ্ছি জিম্বাবুয়ে সিরিজের মাঝে। জাকের আলী আছেন, রিশাদ হোসেন আছেন, সাইফুদ্দিনের একটা দুর্দান্ত কামব্যাক হয়েছে। বিশ্বকাপ স্কোয়াডে তাদের স্পটটা আসলে কতটুকু আসতে পারে, কিংবা তাদের পসিবিলিটিটা কতটুকু আমাকে হতে পারে? না, আমি খেলার দিক থেকে বলছি। কারণ হচ্ছে গিয়ে সাইফুদ্দিন দীর্ঘদিন ধরে আছেন, আজকে আবার খেলছেন না। মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন, মাহমুদুল্লাহ রিয়াদের জায়গায় বিশ্রামে আছেন। বেশ কিছু আপস অ্যান্ড ডাউনস, কিছু অপশনস কাজ করছে, এটা বোঝা যাচ্ছে অধিনায়ক এবং কোচের টিম সিলেকশনের দিক থেকে। আমরা কামব্যাকের দিক থেকে আমরা বাংলাদেশ টিমটাকে কতটুকু স্ট্রং করে আসলে টি-20 স্কোয়াডে আমরা দেখতে পারি বিশ্বকাপে, সেটার জন্য আসলে আলোচনা। না, সেটাই বলছি যে এটা যেহেতু আড্ডা, প্রোগ্রামটার নামই তো খেলার আড্ডা, তো সেই জন্য আড্ডার মুডেই বলছি যে ক্রিকেট বোর্ড বেস্ট পসিবল টিমকেই ওয়ার্ল্ড কাপে পাঠাবে, এতটুকু আমি বলতে পারি যে বেস্ট পসিবল টিমটাকেই পাঠাবে। আপনি সাইফুদ্দিনের কথা বলেন বা আর অন্যান্য প্লেয়ার যাদের, মাহমুদুল্লাহ বা বাকি যারা যারা আছেন, পেস বলার কয়জন খেলবে, স্পিনার কয়জন খেলবে, এটা ডিপেন্ড করবে কন্ডিশনের উপরে, উইকেটের উপরে। সো টিমের সাথে হয়তো যাবে অনেকেই, সবাই যাবে, যেই ম্যাচটা যেই মাঠে খেলা হবে তার উইকেট কন্ডিশন দেখেই তারপর বেস্ট 11 সেট করা হবে। সো এটা এখনই বলার কোনো সুযোগ আমাদের কাছে কারোই নাই, কারণ যেই কন্ডিশনে খেলা হচ্ছে সেটা সবার জন্য নতুন। আমেরিকাতে আগে কখনো আমরা এই 2 গ্রাউন্ডে আমরা কখনো খেলিনি। সো সেখানে নতুন খেলা, এবং বেশ কয়েকটা ম্যাচ ওইখানে বাংলাদেশের আছে। আগে টিম চলে যাচ্ছে এবং সেখানে তারা আমেরিকার সাথে 3টা ম্যাচ খেলবে, তারপর প্র্যাকটিস ম্যাচ খেলবে, নিউ ইয়র্কে এসে প্র্যাকটিস ম্যাচ খেলে আবার তারা টেক্সাসে যাবে। সো জাস্ট টু নো অ্যাবাউট দ্য কন্ডিশন, পিচ কেমন, কোন জায়গায় কি, তো সেটা জেনে দেখে তারপরে কিন্তু তারা ডিসাইড করবে যে তাদের বেস্ট 11-এ কে থাকবে কে থাকবে না। সো ওইটা নিয়ে এখনই মন্তব্য করতে পারবো না, আর এটা করা ঠিকও হবে না। আমাদের সিলেক্টররা তাদের বেস্ট পসিবল টিমটা আগে সিলেক্ট করুক, তারপর সেখান থেকে কে আসবে এটা অটোমেটিক্যালি সবাই বোঝা যাবে। আর আমরা তো সবসময় বলি যে আমাদের সিলেক্টরদের চেয়েও তাড়াতাড়ি বুঝতে পারে আমাদের দর্শকরা যে কারা খেলবে কারা খেলবে না। কারণ বাংলাদেশ বরাবরই ক্রিকেট প্রেমী জাতি, অনেক বেশি ফলো করা থেকেই হয়তো বা এত বেশি আলোচনা বা সমালোচনাটা তৈরি হয়। সাইফুদ্দিনদেরকে নিয়ে কথাটা হচ্ছে, কারণ হচ্ছে বারবারই ওই পাইপলাইন নিয়ে কথা হচ্ছে, বাংলাদেশের প্লেয়ারদের পারফরমেন্সের কনসিস্টেন্সি নিয়ে কথা হচ্ছে, ধারাবাহিকতা নিয়ে কথা হচ্ছে। আজকের ম্যাচেও যদি দেখেন, সাইফুদ্দিন, তাসকিন কিন্তু খেলছেন, শরীফুলকে এই 2টো ম্যাচের জন্য খেলানো হচ্ছে না। তাসকিন কিন্তু খেলেছেন, সাইফুদ্দিনকে রেস্ট দেওয়া হচ্ছে। মুস্তাফি যেহেতু ফিরেছেন, সাথীরা যাকে জেসি, আপনার কি মনে হয় সাইফুদ্দিনকে কি আরও কিছুটা সুযোগ দেওয়ার প্রয়োজন ছিল বিশ্বকাপের আগে? তাসকিন যেহেতু আমাদের অবশ্যই বেস্ট পেসার বাংলাদেশ টাইগার টিমের। দেখেন, যদি সাইফুদ্দিন খেলে অলরাউন্ডার হিসেবে খেলবেন, উনি কিন্তু বেসিক্যালি পেসার হিসেবে খেলবেন না। পেস বোলিং যখন আপনার চিন্তা করতে হবে, ডেফিনেটলি তাসকিনের নামটা 1 নম্বরে আসবে। অবশ্যই তাসকিন আর মুস্তাফিজ কিন্তু থাকছে। এখন সাইফুদ্দিন যদি খেলে, সেটা থার্ড পেসার সিমার হিসেবে, অলরাউন্ডার হিসেবে খেলবেন। কারণ আমরা জানি যে সাইফুদ্দিন ব্যাটিংটাও কিন্তু দারুণ করেন, এবং যেই ধরনের ব্যাটিং করেন সেটা কিন্তু টি-20-র জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। শেষের দিকে এই ধরনের ব্যাটিংই দরকার। সো ডেফিনেটলি আশা করা যায় যেটা যে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে হয়তো বা তিনি থাকবেন, কারণ সাইফুদ্দিন তো আসলে অনেক লম্বা সময় পরে কামব্যাক করেছেন, এবং সেটাও ইনজুরির জন্য। না হলে কিন্তু সাইফুদ্দিন এমন একজন প্লেয়ার ছিলেন যে অলমোস্ট ন্যাশনাল টিমে মোটামুটি মানে অটো চয়েস বলতে গেলে একটা সময় ছিলেন, বাট ইনজুরির জন্য অন অ্যান্ড অফ তিনি আসছেন যাচ্ছেন। এটার জন্য হতে পারে যে ঘুরিয়ে ফিরিয়ে খেলছেন এবং দারুণ পারফরমেন্স করছেন। এটাই যে মানে ভালো পারফরমেন্স করার পরেও আমার কাছে মনে হয় যে তাকে রেস্টের একটা ব্যাপারও আছে, যেহেতু একটু
অন্যান্য প্লেয়ারদের তুলনায় কিন্তু ইনজুরি প্রবণতা একটু বেশি আছে সাইফুদ্দিনের, এবং যেটার জন্য অনেক সময় লাগে। সো এখন যেহেতু সিরিজটা কনফার্ম হয়ে গেছে, তিন নম্বর ম্যাচ জেতার পরে এখনই কিন্তু একটু ঘুরিয়ে ফিরে খেলার সময় হয়ে গেছে, যার কারণেই দেখছেন যে আসলে টিম সিলেকশনের আগেও তো সবাইকে একটা সুযোগ দিয়ে আপনার সিলেকশনটা করতে হবে। এমন না যে আপনি একজনকে সুযোগ দিচ্ছেন আর একজনকে সুযোগ না দিয়েই তাকে বাদ দিবেন, তা না। এটা সব থেকে ভালো ব্যাপার যে সবাইকে সুযোগ দিচ্ছেন এবং যে যেখানে পারছেন সেখান থেকে পারফর্ম করার ট্রাই করছেন। ফরচুন শু প্রেজেন্স খেলার আড্ডায় আরও একটা বিরতির সময় হয়ে গিয়েছে, কিছুক্ষণ পরেই ফেরত আসবো, সাথেই থাকুন। আরও একবার স্বাগত জানাচ্ছি ফরচুন শু নিবেদিত খেলার আড্ডায়। আজকের আড্ডায় আমাদের সাথে আছেন বিসিবির পরিচালক তানভীর আহমেদ টিটু এবং আম্পায়ার ও সাবেক ক্রিকেটার সাথীরা জাকির জেসি। আপনাদের সাথে আলোচনা হচ্ছিল বাংলাদেশ ছেলে দলের খেলা নিয়ে, টি-20 বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে। আমরা যদি আরেকটু আমাদের আলোচনা বিস্তৃত করি, আরেকটা বিশ্বকাপ কিন্তু আমাদের দরজায় করা নাড়ছে এবং ঘরের মাঠে বিশ্বকাপ হতে যাচ্ছে, নারী টি-20 বিশ্বকাপ। মেয়েদেরও দুটো সিরিজ পরপর গেল। পারফরমেন্স যদি বলি আমরা খারাপ, এক কথায় খারাপ। দুটো সিরিজেই বাংলাদেশ হোয়াইট ওয়াশ হলো এবং বাংলাদেশে বিশ্বকাপ সামনে রেখে নিজেদের মাঠে শক্তিশালী দলদের বিপক্ষে খেলেছে। এটার প্রস্তুতিটা আসলে বাংলাদেশ নারী দলের অগ্রগতিটা আমরা এখন কোথায় আছি? প্রশ্নটা কি আমার কাছে নাকি জেসির কাছে? আপনার কাছে। আমার কাছে যদি থাকে, আমি আসলে দেখি যে এভাবে যে আমাদের মেয়েদের যে দলটি আছে, আমরা যেই লাস্ট দুটো দলের সাথে আমরা সিরিজ খেলেছি, হেরেছি, হোয়াইট ওয়াশ হয়েছি, তারা আমাদের থেকে শক্তির তুলনায় অনেক বেশি উপরে, অনেক বেশি। সেটা নিয়ে আসলে কারোই কোনো সন্দেহ নাই, এটা নিয়ে ব্যাখ্যা করারও কোনো কিছু নাই। যেটা আমাদের বলবো যে নারী ক্রিকেট দলের মানে বর্তমান সিচুয়েশনটা কি, তারা কি লাইক উপরের দিকে উঠছে না নিচের দিকে যাচ্ছে? আপনার কোশ্চেন যদি সেটা হয়ে থাকে তাহলে অবশ্যই ইটস গোয়িং আপ। কারণ বাংলাদেশ নারী দল, আমরা এশিয়া কাপ জিতেছি, ইন্ডিয়াকেও আমরা হারিয়েছি, ঘরের মাঠেও হারিয়েছি, আমরা ওইখানেও হারিয়েছি। সো বাংলাদেশ খারাপ দিকে যাচ্ছে তা কিন্তু না, বাংলাদেশ নারী দল ভালো খেলছে। দুটো সিরিজ খারাপ হয়েছে কারণ আমরা এমন দুটো দলের সাথে খেলেছি যে তাদের সাথে জেতার এই মুহূর্তে আমরা আমাদের এই স্ট্রেংথ নিয়ে আমরা আসলে ড্রিম, এটা আমাদের জন্য জেতাটা। এটা হয়তো কখনো কখনো ওরা খারাপ খেললে আমরা জিতে যেতে পারি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের স্ট্রেংথ ওই লেভেলে পৌঁছেনি যে তাদেরকে আমরা সব সময় কম্পিট করতে পারবো। একটা সময় ছিল, আপনি ছেলে ক্রিকেটের যদি একটু পিছনে ফিরে যাই, আমরা যখন ক্রিকেট খেলতাম জিম্বাবুয়ের সাথে আমাদের আমরা 1 রানে জিততাম, 1 রানে হারতাম, 5 রানে জিততাম, 5 রানে হারতাম, এই ধরনের একটা কম্পিটিশন জিম্বাবুয়ের সাথে কিন্তু একসময় ছিল। এখন যখন জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের খেলা হয়, তখন বাংলাদেশের দর্শক ধরেই নেয় যে আমরা জিম্বাবুয়ের সাথে তো জিতবই, এবং মার্জিন যদি যেমন আজকে জিতেছি 5 রানে, এইরকম জিতলে দর্শকরা ক্ষেপে থাকে, কেন এত কম রানে জিতলাম। আমাদের এক্সপেকটেশনটা আরও অনেক বেড়ে গেছে, বিকজ আমাদের ছেলেদের দলটা আরও অনেক বেশি স্ট্রং হয়ে গেছে জিম্বাবুয়ের তুলনায়। সো মেয়েদের দলটাও আস্তে আস্তে এগোচ্ছে, এবং ক্রিকেট বোর্ড সভাপতি একদম স্পষ্ট বলেছেন যে মেয়েদের ক্রিকেটের সুযোগ সুবিধা আরও বাড়াতে হবে, এবং সেই সুযোগ সুবিধা বাড়ানোর একটা অংশ কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট সেটা হচ্ছে দেশের সব জায়গায় ক্রিকেটটাকে ছড়ানো। এবং আপনার প্রত্যেকটি জেলায় যদি ক্রিকেট মেয়েদের খেলার জন্য যদি আপনার ব্যবস্থা থাকে, সেখান থেকে প্লেয়ার জেনারেট হবে। বিকজ ইউ নেভার নো যে বাংলাদেশের কোন জেলার কোন জায়গায় কোন প্লেয়ারটি আছে যে কিনা ন্যাশনাল টিমে খেলার মতো। যেরকম মুস্তাফিজ আমাদের দলে চলে এসেছিল ইন্ডিয়ার একটা সিরিজের আগে, হঠাৎ করে দেখলাম 6 উইকেট নিয়ে আমরা ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছি, সিরিজটাও আমরা জিতে নিয়েছিলাম। সো কোন পোটেনশিয়ালিটি নিয়ে কোন প্লেয়ার কোন জায়গায় আছে সেটা যদি খুঁজে বের করতে না পারি, সেটা হবে ক্রিকেট বোর্ডের ব্যর্থতা। সো আমরা সেই চেষ্টায় আছি, সেই চেষ্টা তো অবশ্যই আছে। আমি ইনফ্যাক্ট নিজে আমার কথা যদি বলি, যদিও না এখানে বিসিবি বা জাতীয় পর্যায়ের কথা হচ্ছে, যেমন আমাদের নারায়ণগঞ্জে, আমি নারায়ণগঞ্জের জেলা ক্রীড়া সংস্থার সাথে আছি, আমাদের নারায়ণগঞ্জের মেয়েদের ক্রিকেটের টিমটা মানে ক্রিকেট প্লেয়াররা খুব বেশি ফ্যাসিলিটিস পায় না বা পেত না, কারণ ওখানে প্র্যাকটিসের সুযোগ সুবিধাটা নাই। কারণ যেই স্টেডিয়ামে প্র্যাকটিস হয় সেখানে প্রচুর ছেলেরা খেলাধুলা করে, সেখানে মেয়েরা এসে আলাদা করে করার মতো সেই সুযোগটা নাই। আমি কথা বলেছি আমাদের স্টেডিয়ামের পাশে গভর্নমেন্ট গার্লস স্কুল আছে, তার প্রিন্সিপালের সাথে কথা বলেছি, জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সেখানে উইকেট বানিয়ে দিয়েছি, মেয়েদের সমস্ত ক্রিকেট গিয়ার্সও কিনে দিয়েছি। কন্ডিশন একটাই যে আপনার স্কুলে বানিয়েছি, কিন্তু সব স্কুল থেকে বাচ্চারা যাতে এখানে এসে প্র্যাকটিস করতে পারে, কারণ সেখান থেকে আমার ডিস্ট্রিক্ট টিম তৈরি হবে, সেই টিম থেকে একটা প্লেয়ার যারা ভালো তারা হয়তো আরও উপরের লেভেলে চলে আসবে।
সো এইভাবে যদি আমাদের সবগুলো জেলা থেকে আসে না, তখন আমাদের মেয়েদের এই প্লেয়ারের সংখ্যা বেড়ে গেলে আপনি দেখবেন যে কম্পিটিশন যত বাড়তে থাকবে ওরা ওদের নিজেদেরকে তত বেশি আরও স্কিল করতে পারবে, ডেভেলপ করতে পারবে। সো আমার মনে হয় যে আমরা নিচের দিকে যাচ্ছি না, ডেফিনেটলি অবশ্যই উপরের দিকে যাচ্ছি। অবশ্যই সাথীরা জাকির জেসি, আপনি আরও কাছাকাছি ছিলেন পুরো সিরিজটাতে, আপনি আম্পায়ারিং করেছেন সিলেটে, ভারতের বিপক্ষে বাংলাদেশের খেলা দেখেছেন। ভারতীয় নারী দল এখন যে পর্যায়ে খেলছে, বাংলাদেশ যে পর্যায়ে খেলছে, অবশ্যই টিটু ভাই যেটা বলছিলেন যে অগ্রগতির দিকেই আছে। কোন জায়গাটায় আমরা পিছিয়ে আছি মনে হয়, বডি ল্যাঙ্গুয়েজের দিক থেকে কিংবা গেম থটের দিক থেকে, কিংবা ওরা কোথা থেকে হয়তো বা একটু বেশি এগিয়ে আছে যেটা আমাদের আরও বেশি উন্নতি করার জায়গা এখনও স্কোপটা রয়ে গিয়েছে, কিংবা এখন আমরা ওই জায়গাটায় ফোকাস করতে পারছি না যেটা খেলেছেন? ওরা সব থেকে বেশি এগিয়ে আছে অভিজ্ঞতার দিক থেকে। আমাদের জন্মের আগে থেকে ভারত ক্রিকেট খেলে, আর আমরা বাংলাদেশে প্রথম ক্রিকেটটা শুরু করেছি। এখন যারা খেলছে তারা তো আর অতদিন আগে থেকে খেলে না। ক্রিকেট কালচারটা আপনি যদি একটু দেখেন, ওদের ক্রিকেট কালচারটা তো ছোটবেলা থেকে তৈরি হয়। আমাদের মেয়েরা ক্রিকেট খেলা শুরুই করে হয়তো বা 14-15 বছর থেকে বা 12-13 বছর থেকে, বাট ওরা কিন্তু ছোটবেলা থেকে, ছেলেরা যেমন ছোটবেলা থেকে প্র্যাকটিস শুরু করে ক্রিকেটের, ওখানে মেয়েরাও কিন্তু করে। সো ওদের তৈরিটা তখন থেকেই হয়। আর প্রফেশনালিজম যদি বলি, সেখান থেকে অনেক বেশি এগিয়ে আছে। ভারতের ছেলেদের টিম এবং মেয়েদের টিমের মধ্যে কোনো পার্থক্য নেই। ওরা সেম কি বলবো যে ওদের যে ম্যাচ ফি সেম পায়, ওদের স্যালারি সেম পায়, মেয়েদেরও আলাদাভাবে আইপিএল হয়। ওদের কিন্তু অন্য কিছু চিন্তা করার কিছু নেই। কেউ যদি ক্রিকেট খেলতে পারে ভালোভাবে, এবং তাদের কিন্তু কোনো চিন্তা নেই। আপনি চিন্তাও করতে পারবেন না যে ভারতীয় দল কত বেশি এগোনো, ভারতীয় মেয়েদের দল। আর অস্ট্রেলিয়ার কথাও যদি বলি, অস্ট্রেলিয়া তো ডেফিনেটলি মানে একটা টিম 7-6বার করে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে, তাদের সাথে কম্পেয়ার করার কিছু নেই। বাংলাদেশ টিমেরও খুব একটা ভালো শেপে যাচ্ছে সেটা না, সেটা সব থেকে বড় কারণ রেগুলার যেই দুজন ওপেনার। বাংলাদেশ আসলে মেয়েদের তো খুব বেশি অপশন নেই, যে আপনার হাতে গোনা ছেলেদের টিমেও দেখবেন এই জায়গাটায় প্রবলেম হয়। রেগুলার যে দুজন ওপেনার খেলছিলেন তাদের দুইজনই ইনজুরিতে আছেন। সো সেই জায়গায় আপনার নতুন ওপেনারকে সেট করা, এই জায়গায় তাদেরকে দিয়ে খেলানোটা খুবই ডিফিকাল্ট। ব্যাটিংয়ে আমরা বেশ কিছু পিছিয়ে আছি, বাট বোলিং যদি আমি এখনও বলি, বোলিং ফিল্ডিংয়ে এখনও কিন্তু বাংলাদেশ দারুণ টিম। বাট ব্যাটিংটা আমরা তো শেষ ম্যাচটা খুবই কাছাকাছি চলে গিয়েছিলাম, আনফর্চুনেটলি বাংলাদেশ টিম হেরে গেছে। বাট এই স্ট্রেংথ নিয়ে তারা ফাইট করছে। অনেক নতুন প্লেয়ার আছে, আমাদের একজন প্লেয়ারের ডেবিউ হয়েছে 14 বছর সামথিং 15 বছর আগে। সো অনেক নতুন প্লেয়ারও আছে, নতুন এবং খুব সিনিয়র প্লেয়ার কিন্তু এখানে নেই। সব থেকে সিনিয়র যদি আমি এখন বলি দলের মধ্যে, সেটা জ্যোতি হবে, এবং জ্যোতিও কিন্তু খুব বেশি দিন ধরে ক্রিকেট খেলছে তা না, 6-7 বছর হবে খুব বেশি হলে। সো খুব বেশি অভিজ্ঞ প্লেয়ার এখানে নেই। সো জুনিয়র সিনিয়রদের একটা সংমিশ্রণ যে টিমটা আছে, এদের একটু তো সময় লাগবে ডেফিনেটলি। বাট যদি পুরো স্ট্রেংথটা পায়, যারা দুজন রেগুলার ওপেনার আছে তাদেরকে যদি পায়, ডেফিনেটলি টিমটা আরও বেশি স্ট্রং হয়ে যাবে। আশা করছি যে ওয়ার্ল্ড কাপের আগে ওনারা ফিট হয়ে যাবেন। অবশ্যই আমাদের হাতের সময় খুবই কম আছে। তানভীর আহমেদ টিটু, 2টো বিশ্বকাপ আছে, বাংলাদেশ 2টো বিশ্বকাপে অংশগ্রহণ করবে। খুব অল্প কথায় যদি বলেন, বাংলাদেশের পারফরমেন্সের ভিত্তিতে বাংলাদেশের বিশ্বকাপ কেমন হতে যাচ্ছে? ছেলেদেরটা যদি বলি, যে আমি অবশ্যই চাই যে ভালো করবে, একটা ভালো জায়গায় যাবে, বাট ইটস আ ক্রিকেট গেম অফ আনফর্চুনিটি। লাইক এখানে আনসার্টেনিটির একটা ব্যাপার সবসময় ক্রিকেটে থাকে, সেটা আবার টি-20তে আরও অনেক বেশি। ওডিআইতে যতটুকু, টি-20তে আরও অনেক বেশি। সো এখানে যে কোনো সময় যে কোনো কিছুই হতে পারে। একটাই জিনিস যেটা একটু আগেও বলেছি, যে আমরা চাই আমাদের ছেলেদের যে 100%টুকু তারা যেন সেটি দেয়, এবং সেটি যেন দিতে পারে তারা। ম্যাচ জিতলাম কি হারলাম সেটা খেলা দেখেই বলে দেওয়া যাবে যে আমরা কেন জিতলাম না, কেন হারলাম না, বাট আমরা যেন হারের আগে হেরে না যাই, এই মানসিকতাটা যেন আমাদের কাজ না করে। যেটা লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি, আমাদের টিমের মধ্যে সহজ বাংলায় বলে যে জান ছিল না, সেই জানটা যেন আমাদের কখনো হাতছাড়া না হয়। আমরা ফাইট করব, জেতার জন্য খেলবো, তারপর হেরে গেলেও আমাদের দুঃখের কোনো কিছু নাই। সেই দিক দিয়ে যদি বলি, যে আমরা চাই যে এক্সপেক্ট করি যে সুপার 8 পর্যন্ত অ্যাটলিস্ট বাংলাদেশ যাবে, এতটুকু আশা আমার আছে। আর আমি স্বপ্ন দেখি না যে আমি সেমিফাইনাল খেলবো এখনই, বা ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলবো, সেই স্বপ্ন এখনও দেখার মতো সময় হয়নি। যদি হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু সুপার 8 পর্যন্ত যদি যাই, সেই জায়গাটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া হবে। ওকে, জেসি আপু, একদম এক কথায় সুপার 8 নাকি সেমিফাইনাল? এটা ডেফিনেটলি যাওয়া উচিত এবং যাবে। আমরাও সেই আশা করব। ফরচুন শো খেলার আড্ডায় এই ছিল আজকের মতো। ডিবিসি নিউজের সাথেই থাকুন।